এখন আমরা আপেক্ষিক আর্দ্রতার একটা এক্সাম্পল করব, তাহলে আমাদের বেশি ক্লিয়ার হবে টপিকটা। দেখো কি বলা আছে, কোনো একদিন বায়ুর তাপমাত্রা 30°C, মানে আমার পরিবেশের তাপমাত্রা হচ্ছে 30°C। ওকে, হলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বললো, কি কি ইনফরমেশন দেওয়া আছে আরো? 30°C ও 22°C সম্পৃক্ত জলীয়বাষ্পের এখানে কোশ্চেনে বলা ছিল বাতাসের তাপমাত্রা 30 এবং শিশিরাঙ্ক হচ্ছে 22। শিশিরাঙ্ক কি ছিল? যে তাপমাত্রায় শিশির পড়বে, রাইট? শিশিরাঙ্ক হচ্ছে 22 হলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। কি বলা আছে ইনফরমেশন? 30°C ও 22°C সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ যথাক্রমে 31.83 মিলিমিটার এবং 19.83 মিলিমিটার পারদ-চাপ। বলা আছে যে বাতাসের তাপমাত্রা 30 এবং শিশিরাঙ্ক হচ্ছে 22 এবং 30তে বাষ্পচাপ হচ্ছে কত? 31.83 মিলিমিটার পারদ-চাপ এবং 22 মানে শিশিরাঙ্কের বাষ্পচাপ হচ্ছে, সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 19.83 মিলিমিটার পারদ-চাপ। এখন এগুলো দ্বারা কি মিন করে? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে বাতাসের তাপমাত্রা যেটা আছে এবং সেটাতে যে সম্পৃক্ত বাষ্পচাপ, এটা হচ্ছে আমাদের কিসের মান? বড় এফ এর মান, রাইট? সো আমাদের বড় এফ এর মান হচ্ছে এক্স্যাক্টলি 31.83 মিলিমিটার পারদ-চাপ, কারণ এটাই হচ্ছে আমাদের বাতাসের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এত মিলিমিটার পারদ-চাপ। এবং ছোট এফ এর মান কি? ছোট এর মান মেইনলি ছিল হচ্ছে বাতাসে বিদ্যমান জলীয়বাষ্পের চাপ, কিন্তু আমরা জানি যে বাতাসে বিদ্যমান জলীয়বাষ্পের চাপকে আমরা অন্য কথায় বলতে পারি হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ। সো শিশিরাঙ্কের তাপমাত্রা 22 এবং 22-এর এক্স্যাক্টলি চাপ দেওয়া হচ্ছে কত? মানে এই 22 সংখ্যাটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে হচ্ছে এই 22°C তাপমাত্রায় কতটুকু চাপ পড়ে, রাইট? মানে সম্পৃক্ত চাপটা কতটুকু, সেটা হচ্ছে 19.83। সো দেওয়াই আছে যে 19.83, এটাই হচ্ছে আমার কি ছোট এফ এর মান। সো ছোট বড় উত্তরটা মানে আমি জানি। সো এক্স্যাক্টলি এখন আমি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারবো। আর ইকুয়ালস টু কি হবে? ছোট এফ ডিভাইড বাই বড় এফ ইনটু 100%। সো কত হচ্ছে এখানে আমার? 19.83 ডিভাইড বাই হচ্ছে 31.83, সবগুলো 83 কেন? আচ্ছা 83 দাও, এটাই দেওয়া ছিল, ইনটু 100%। সো দেখি আমার অ্যান্সারটা কত আসে। 19.83 ডিভাইড বাই হচ্ছে আমার 31.83, এটা হচ্ছে আমার 62.29%। অর্থাৎ ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 62.29%। আমি অঙ্কে যাওয়ার আগে কিছু জিনিস এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, মানে একটু ডিটেলস বোঝাতে চাই যে আর্দ্রতা কম হলে কি হয়, বেশি হলে কি হয়। আর্দ্রতার উপর কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুই হয়। ধরো বৃষ্টি, যদি কোনো এলাকার আর্দ্রতা দেখা যায় যে 60 বা 70% এর থেকে বেশি হয়ে যায়, যদি আর্দ্রতা এর থেকে বেশি হয়, যদি বেশি হয় তাহলে সেখানে বৃষ্টি পড়ার একটা চান্স থাকে, মানে সেখানে বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে। এবং এই আর্দ্রতার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে কোন এলাকায় মানুষ বেশি স্বস্তি ফিল করবে। ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে আমাদের ঢাকা এবং ধরো এটা হচ্ছে খুলনা। সো যদি তোমাকে বলা হয় যে কোন এলাকায় বেশি স্বস্তি ফিল করবে মানুষ, তখন তোমাকে এদের আপেক্ষিক আর্দ্রতা তুলনা করতে হবে। ধরো দেওয়া আছে যে ঢাকার, বা তুমি নির্ণয় করছো যে ঢাকার আর্দ্রতা হচ্ছে 40% এবং খুলনার আর্দ্রতা হচ্ছে 60%। যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে যে কোন আর্দ্রতায় মানুষ বেশি স্বস্তি ফিল করবে, তখন হচ্ছে বাই ডিফল্ট যেখানে আর্দ্রতা কম সেখানে মানুষ বেশি স্বস্তি ফিল করবে, অর্থাৎ এই ঢাকাতে মানুষ বেশি স্বস্তি ফিল করবে। বাট যদি তোমাকে বলা থাকে যে এমন যে 45 থেকে 65 এত এই পার্সেন্টের মধ্যে মানুষ বেশি স্বস্তি ফিল করবে, তখন কিন্তু ঢাকায় স্বস্তি ফিল করবে না। তখন কিন্তু দেখো এই 60%টা কিন্তু 45 থেকে 65 রেঞ্জের মধ্যে পড়তেছে, তখন হচ্ছে খুলনায় বেশি স্বস্তি ফিল করবে। বাট যদি এমন ইনফরমেশন না দেওয়া থাকে, তখন কিন্তু বাই ডিফল্ট যেখানে আমার আর্দ্রতা কম সেখানে মানুষ বেশি স্বস্তি ফিল করবে, এবং এমন টাইপের কোশ্চেন আমাদের সিকিউতে থাকবে। এখন আমরা দেখব যে শিশিরাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। ওকে, শিশিরাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের একটা যন্ত্র লাগবে, সেটা হচ্ছে ওয়েট ড্রাই হাইগ্রোমিটার। মেইনলি হচ্ছে এখানে ওয়েট মানে হচ্ছে সিক্ত, মানে ভেজা, এবং ড্রাই মানে হচ্ছে শুষ্ক বা শুকনা যেটা আমরা বলি। এটা কিভাবে কাজ করে খেয়াল করো। ধরো এটা একটা হাইগ্রোমিটার এবং এর মধ্যে বেসিক্যালি থাকে দুইটা থার্মোমিটার। একটা থার্মোমিটার হচ্ছে শুকনা থাকে, এটা হচ্ছে আমার ড্রাই বা শুকনা থার্মোমিটার, মানে বেসিক্যালি এটা হচ্ছে আমার পরিবেশের তাপমাত্রাটা গ্রহণ করে। সো এই θ1টা মানে ড্রাই থার্মোমিটার, মানে বাংলাতে বলো বাল্ব, মানে শুষ্ক বাল্বের যে টেম্পারেচারটা সেটা হচ্ছে আমার পরিবেশের তাপমাত্রা। ওকে,
কিন্তু এখানে আরেকটা থার্মোমিটার আছে, সেটা হচ্ছে ভেজা। ভেজা বলতে কি, এই থার্মোমিটারটা শুকনা না, এটা হচ্ছে একটা পানির মধ্যে ভেজানো থাকবে এবং এখানে একটা কাপড়ে পেঁচানো থাকবে যেন এটা অলওয়েজ ভেজা থাকে। ওকে, মানে কাপড় থেকে পানি উঠবে এবং এটা ভেজা থাকে। মোট কথা হচ্ছে এই থার্মোমিটারটা হচ্ছে অলওয়েজ ভেজা থাকে। ভেজা থাকার কারণে এর টেম্পারেচারটা অলওয়েজ θ1 এর থেকে কম হবে, কারণ এখানে একটু কি হবে, এখানে শক্তির একটু ট্রান্সফার হবে, মানে বাষ্প হবে, জলীয় বাষ্প, তখন এখানে শক্তি ট্রান্সফারের ফলে এখানে মেইনলি এটার টেম্পারেচার একটু কমে যাবে। মানে যেটা ভেজা বা ওয়েট, সেটার টেম্পারেচার একটু অলওয়েজ কম হবে। কার থেকে কম হবে? ড্রাইয়ের থেকে, মানে পরিবেশের তাপমাত্রা থেকে। ড্রাইয়ের তাপমাত্রা কিন্তু পরিবেশের তাপমাত্রা। সো বেসিক্যালি এখানে দুইটা থার্মোমিটার, একটা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা বলবো এটাকে, এবং এটাকে বলবো হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা। শুষ্ক বাল্বের তাপমাত্রা হচ্ছে আমার পরিবেশের তাপমাত্রা। যদি এই দুটো জিনিস আমি জানি, শুষ্ক এবং সিক্ত, তাহলে কিন্তু আমি বের করতে পারবো ওই দিনের শিশিরাঙ্ক কত। সূত্রটা হচ্ছে এমন যে শিশিরাঙ্ক থিটা, লিখি শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক শিশিরাঙ্ক থিটা ইকুয়ালস টু হচ্ছে θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখন θ1 মাইনাস θ2 আমি সবাই বুঝলাম, θ1 θ2 বুঝলাম, কিন্তু জি এর মানটা কি? জি হচ্ছে একটা উৎপাদক, মানে একটা মান, একটা পরীক্ষালব্ধ মান, যেটাকে আমরা বলি হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবক। মানে জি হচ্ছে আমাদের বেসিক্যালি গ্লেসিয়ারের ধ্রুবক, সরি ধ্রুবক না, উৎপাদক। গ্লেসিয়ারের গ্লেসিয়ারের উৎপাদক। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, পরীক্ষালব্ধ মান, যেটার সাহায্যে আমরা শিশিরাঙ্ক বের করতে পারবো। এবং এই জিটা হবে তোমার কোন টেম্পারেচারে? θ1 না θ2? এটা হবে হচ্ছে θ1 টেম্পারেচারে। মানে জি এর মানটা ভ্যারি করে টেম্পারেচার টু টেম্পারেচার। মানে টেম্পারেচার যদি 30, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াসে ধরো 30 ডিগ্রি সেলসিয়াসে জি এর মান মনে করা হচ্ছে 1.2 যদি হয়, তাহলে কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জি এর মান আর 1.2 হবে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মনে করো 1.3 বা 1.4 বা 1.1, মানে মোট কথা সেম হবে না। সো জি এর মানটা টেম্পারেচার ভ্যারি করে এবং এটা পরীক্ষালব্ধ মান। এটা একটা চার্ট আছে বইয়ে, এটা মুখস্থ করার দরকার হবে না। জি এর মান অলওয়েজ তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। এবং অবশ্যই মনে রাখতে হবে জি এর মানটা কিন্তু θ1 টেম্পারেচারের ক্ষেত্রে, নট θ2। সো আমি যদি θ1 θ2 জানি এবং θ1 টেম্পারেচারে জি এর মান জানি, তাহলে এই সূত্রের মাধ্যমে আমি হচ্ছে শিশিরাঙ্কটা নির্ণয় করতে পারবো। ওকে, আমরা এক্সাম্পল সহ দেখব। এবার হচ্ছে আমরা ফার্স্টে একটা অঙ্ক করব। এখন আমরা সব অঙ্কের পার্টে যাব। এখন আমাদের অঙ্কের পার্ট শুরু। এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে, যত টাইপের ম্যাথ আছে, আমরা সব টাইপের ম্যাথ একটা একটা করার ট্রাই করবো অবশ্যই। এই কোশ্চেনটা খেয়াল করো। একটি গ্যাসের অণুর ব্যাসার্ধ 3.6 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। ওকে, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা হচ্ছে কত? 2.79 ইন্টু 10 টু দি পাওয়ার 19। প্রতি ঘন সেন্টিমিটারে এতগুলো অণু আছে। অণুর গড় মুক্তপথ নির্ণয় করো, মানে ল্যামডা নির্ণয় করতে হবে। যেহেতু বলা নাই কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হবে, তাহলে আমি কি করব? বাই ডিফল্ট ম্যাক্সওয়েলের সূত্র ইউজ করব। সো গড় মুক্তপথ আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে 1/√2 n পাই ডি স্কোয়ার, তাই তো? এখন আমার এন আর ডি এর মানটা আগে দেখে নিতে হবে কত। এন এর মান কি? এখানে এন কিন্তু প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, রাইট? সো এখানে কিন্তু এন হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটার। আমি লিখে নিই আগে, এখানে দাগ দেই, লিখি যে প্রতি ঘন সেন্টিমিটারে, প্রতি ঘন সেন্টিমিটারে কি এন কত? এটা হচ্ছে 2.79 ইন্টু 10 টু দি পাওয়ার 19, রাইট? এত টি। এন কিন্তু অণুর সংখ্যা, এত টি। সো যেহেতু এন এর মান ঘন সেন্টিমিটারে, মানে সেন্টিমিটারে মেইনলি, তাহলে আমার ব্যাসার্ধ বা এখান থেকে আমার কিন্তু ব্যাস লাগবে, সেই ব্যাসটা কিন্তু আমার সেন্টিমিটারেই হতে হবে। ডি কি ছিল? ডি কিন্তু আমাদের ব্যাস ছিল, রাইট? সো আমাদের ব্যাস কত হবে? ব্যাসের মান হবে হচ্ছে এটার কি ডাবল হবে, মানে 2 ইন্টু 3.6 ইন্টু 10 ইনভার্স 10। এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, রাইট? আবার আমার লাগবে কিন্তু ব্যাস। ওকে, সো ব্যাসের মান কত হবে আমার? 3.6 কে দ্বারা গুণ করলে, 2.2 দ্বারা গুণ করলে কত হবে? 3.6 ইন্টু 2, এটা হচ্ছে আমার 7.2 ইন্টু 10 ইনভার্স 10। বাট স্টিল এটা কিন্তু মিটারে, যেহেতু এইটা সেন্টিমিটার রাখা, তাহলে কিন্তু আমার ডিটাও কিন্তু সেন্টিমিটারে নিতে হবে, রাইট? তো মিটার থেকে সেন্টিমিটারটা খুবই সোজা, জাস্ট 100 দ্বারা গুণ করবো। মানে 100 দ্বারা গুণ করলে কি হবে? 10 ইনভার্স 10 কে যদি তুমি 100 দ্বারা গুণ করো, তাহলে হয়ে যাবে 10 ইনভার্স 8।
তাহলে এটা হবে হচ্ছে 7.2 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার অণুর ব্যাস। যেহেতু আমি এখন এন আর ডি জানি, আমি কিন্তু ল্যামডা বের করতে পারবো। কি হবে 1/√2 ইন্টু এন এর মান হচ্ছে আমার 2.79 ইন্টু 10⁻19 ইন্টু পাই মানে 3.1416 ইন্টু ডি এর মান কত 7.2 ইন্টু 10⁻8। এই ক্যালকুলেশনটা করলে আমার কিন্তু গড় মুক্ত পথটা বের হয়ে যাবে। আমি ক্যালকুলেশনটা করি। 1/√2 ইন্টু 2.79 ইন্টু 2.79 ইন্টু 10⁻19 ইন্টু পাই 3.1416 ইন্টু 7.2 ইন্টু 10⁻8। সো এর মানটা আমার আসতে হচ্ছে 1.12 ইন্টু 10⁻13। এটা হচ্ছে আমার গড় মুক্ত পথ। এত কি হবে, এত কিন্তু সেন্টিমিটার হবে। কেন সেন্টিমিটার হবে, কারণ এইগুলো কিন্তু আমি সেন্টিমিটার ইউনিটে বসাইছি। সো গড় মুক্ত পথ কিন্তু আমার অবশ্যই সেন্টিমিটার ইউনিটে আসবে। যদি আমার ক্যালকুলেশন ভুল থাকে, আমার সব কিছু বসানো কিন্তু ঠিক, আমার ক্যালকুলেশন হয়তো ফোনে ভুল আসতে পারে বাই চান্স। আমি আরেকবার একটু করে দেবো কত আসে। 1/√2 ইন্টু 3.1416 ইন্টু 7.2 ইন্টু 10⁻8 ইন্টু 2.79 ইন্টু 10⁻19। এখন এবার আমার মান কত আসে দেখি। 1 অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে, মান সেম। ওকে, সো আমার গড় মুক্ত পথ হচ্ছে এটা, এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার। যদি অ্যান্সার মিটারে চাই, কি করবো, জাস্ট সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করবো, তাহলে আমার মিটার চলে আসবে। তখন আমার 10⁻15 আসবে এখানে। ওকে, এবার নেক্সট কোশ্চেনে যাব। কি বলা আছে দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 0.76 মিটার পারদ-চাপে একটি গ্যাসের আয়তন 45 লিটার। কত চাপে 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে কত চাপে 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের আয়তন 30 লিটার হবে। সো দেখো, এটা হচ্ছে আমাদের সমন্বিত সূত্রের অঙ্ক। যে প্রথমে টেম্পারেচার দেওয়া আছে, পারদ চাপ দেওয়া আছে, চাপ দেওয়া আছে, এবং প্রথমে আয়তনে বলা আছে। মানে আমার এখানে P1 কত 0.76 মিটার পারদ-চাপ। সো 0.76 মিটার পারদ-চাপ আমি চাইলে এটাকে এমন রাখতে পারি, কিন্তু এটিএমেও নিতে পারি। আমি এটিএমই নিয়ে নেই। কি করব, 0.76 মিটারকে যদি আমি 0.76 দ্বারা ভাগ করি, কেন 0.76 দ্বারা ভাগ করব, আমরা কিন্তু জানি যে 1 এটিএম মানে কত 76 সেন্টিমিটার পারদ-চাপ। সো 76 সেন্টিমিটার পারদ-চাপ যা কথা, 760 মিলিমিটার পারদ-চাপও সেম কথা, এবং 0.76 মিটারও কিন্তু সেম কথা। মোট কথা 1 এটিএম মানে কিন্তু 0.76 মিটার। সো মেনলি 0.76 কে 0.76 দ্বারা ভাগ করলে, যেহেতু 1 এটিএম এর মান এটা দ্বারা ভাগ করলে কিন্তু আমার চলে আসবে কি বলতো 1 এটিএম। অর্থাৎ আমার P1 এর মানটা কিন্তু আমার 1 এটিএম। ওকে, V1 এর মান কত হবে 45 লিটার। আমার পিটা কিন্তু মিটার্স, পারদ চাপে থাকার কোনো সমস্যা ছিল না। তাহলে আমি যে চাপটা বের করতাম সেটা কিন্তু পারদ চাপেই আসতো। ওকে, এবং T1 এর মান কত দেওয়া আছে আমার 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। 27 + 273 মানে হচ্ছে 300 কেলভিন, রাইট? যে কোনো সেলসিয়াসকে কেলভিনে নিতে হচ্ছে 273 অ্যাড করতে হবে আমাকে। এখন আমি কি করব দেখো, আমি ফার্স্ট পার্টটা হয়ে গেল যে P1 V1 T1 আমি জানি। সেকেন্ড পার্টে আমি কি জানি খেয়াল করো। সেকেন্ড পার্টে আমি জানি হচ্ছে টেম্পারেচার জানি, মানে T1 জানি 77 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি। 77 + 273 এটা হচ্ছে 350 কেলভিন। ওকে, এবং কি দেওয়া আছে দেখো, আয়তনে দেওয়া আছে V1 দেওয়া আছে হচ্ছে 30 লিটার। তাহলে আমার P2টা সরি এটা 22 হবে। এগুলা ঠিক করি, এগুলা এটা হবে আমার T2, এটা হবে আমার V2, এবং এটা হবে P2। P2 এর মান আমাকে বের করতে হবে। সো যেহেতু চেঞ্জ কিন্তু তিনটাই হচ্ছে, রাইট? দেখো, মানে P চেঞ্জ
ভি চেঞ্জ হয়ে গেল, টি চেঞ্জ হয়ে গেল এবং পিও চেঞ্জ হয়ে যাবে, মানে তিনটাই চেঞ্জ হচ্ছে, সেহেতু আমাকে ইউজ করতে হবে সমন্বিত সূত্র, যেটা হচ্ছে ছিল এমন P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইড বাই হচ্ছে আমার T2। আমি কিন্তু বুঝে গেলাম কেন এটা ইউজ করবো। এটা বয়েলের সূত্র দ্বারা হবে না, কারণ বয়েলের সূত্রে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট, বাট এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। দেখো এখানে ছিল আগে 27 এবং পরে 77। চার্লসের সূত্র হবে না, কারণ চার্লসের সূত্রে কিন্তু কি ছিল পি কনস্ট্যান্ট, বাট এখানে পি নির্ণয় করতে বলা হচ্ছে, মানে কিন্তু পি কনস্ট্যান্ট না। এবং গে লুসাক, অ্যাকচুয়ালি তো গে না, যাই হোক হয়তো হতে পারে, এর সূত্রে কিন্তু আমার ভি ছিল কনস্ট্যান্ট, বাট এখানে কিন্তু ভি পরিবর্তনশীল, কত 45 এবং কত 30। সো এখন আমি কি বের করবো, চাপ P2টা বের করবো। P2 এর মান কত হয় আমার, P2 এর ইকুয়েশনটা ফার্স্টে বের করে ফেলবো। দেখো P2 বাদে যেটা নির্ণয় করতে হবে সেটা বাদে সব কিছু অন্য পাশে নিয়ে যাব। এটা যেমন ছিল তেমন তো থাকবেই, মানে P1 V1 ডিভাইড বাই T1 এমনই থাকবে, এবং V2 কে এই পাশে নিলে নিচে চলে আসবে, মানে V2 নিচে গুণ হবে, এবং T2 নিচে ছিল এটা উপরে চলে আসবে। আমি এভাবে অঙ্ক করি, অনেকে অনেক গুণ টুন করে করে, বাট দরকার নেই, আমার মনে হয় এটা সব থেকে ইজি। এখন জাস্ট এখানে মান বসালে আমার হয়ে যাবে। P1 কত 1 ATM, V1 কত 45 লিটার, কোনো সমস্যা নেই, আমি লিটার রাখতে পারবো, এবং T2 কত, এটা হচ্ছে আমার 350 কেলভিন, রাইট। একক আমি এখন বসাবো না, কারণ সবার মিলে দেখো কিন্তু আমার ATMই আসবে। T1 কত 300 কেলভিন ইন্টু V2 কত, V2 হচ্ছে আমার 30 লিটার। এখন এটা আমি জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে, 45 ইন্টু 350 ভাগ 300 ইন্টু 30, 1.75। সো 1.75 কি এটিএম। কেন এটিএম, আমি কিন্তু P1টা এটিএম বসাচ্ছিলাম, এই জন্য এটিএম। যদি আমি এটা 0.76 মিটার বসাতাম তাহলে আমার এখানেও কিন্তু এরকম মিটার একটা অ্যান্সার আসতো, মানে পারদ চাপে অ্যান্সারটা আসতো। এখন হচ্ছে আমার এটাই অ্যান্সার। আই হোপ বুঝা গেছে যে কীভাবে অঙ্কটা করতে হয়। এটা হচ্ছে একটা বয়লের সূত্রের ম্যাথ, এবং যেটা ফিজিক্সের অনেক বেশি রিপিটেড একটা কোশ্চেন, এটা অনেক বেশি আসে। পরি কোশ্চেনটা কি আছে, একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বুদবুদ, মানে বায়ু বুদবুদ আয়তন 5 গুণ হয়। মানে ধরো এই তোমার একটা নদী বা হ্রদ যাই হোক না কেন, এই নদীর সারফেস হচ্ছে এটা হচ্ছে আমার সারফেস, এবং এই ধর নদীর গভীরতা মনে করে এতটুকু, এটা নদী বা হ্রদের গভীরতা, এবং এটা হচ্ছে তার তলদেশ। ওকে, নট লাইক যে এটা নদীর এপার এবং ওপার, এমন না। আসলে আমি হচ্ছে নদীর মনে করো সাইড নিচে থেকে দেখছি, মাটির ভেতর থেকে দেখতেছি। সো কি হবে, এটা হচ্ছে উপরে, মানে এখানে নৌকাটাকে উপরে চলবে, এবং এটা হচ্ছে নদীর তলদেশ এইটা। এখন বলতেছে কি যে একটি বায়ুর বুদবুদ, এখন বায়ুর বুদবুদ কিভাবে আসলো, আমরা জানি যে মাটির ভেতর থেকে কিন্তু অনেক টাইম থেকে বায়ু বুদবুদ উঠে, মাটির মধ্যে যত পোকামাকড় আছে মাটির মধ্যে, মানে পানির তলদেশে যত জীব আছে তারা কিন্তু বায়ু বুদবুদ ছাড়ে, ইভেন গাছপালাও মাটি মানে পানির নিচের গাছপালাও কিন্তু বায়ু বুদবুদ ছাড়ে। তো ধর এমন একটা বায়ু বুদবুদ উপরে যখন উঠবে, এখান থেকে বলা হচ্ছে যখন নদীর তলদেশ থেকে উপরে উঠলো তখন তার আয়তন 5 গুণ হলো, মানে এইখানের তুলনায় এইখানে এসে তার আয়তন, মানে এখানে যদি আয়তন ভি হয় এখানে এসে তার আয়তন 5V হয়ে গেল। ওকে, এতটুকু ইনফরমেশন আমার দেওয়া আছে। বলা আছে যে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হলে, মানে বেসিক্যালি 1 ATM এর কাছাকাছি হলে হ্রদের গভীরতা কত, এই নদী বা হ্রদের গভীরতা নির্ণয় করতে বললো। এই কোশ্চেনটা যাওয়ার আগে আমি একটা জিনিস বুঝাবো, যে আমরা একটা জিনিস যখন 9, 10-এ পড়তাম একটা জিনিস আমরা ভুল করতাম। কি ভুল করতাম, আমরা জানি যে আমাদের চাপের সূত্র হচ্ছে এমন ছিল, P ইকুয়ালস টু এইচ রো জি, এবং P ইকুয়ালস টু হচ্ছে আমাদের F বাই এ, তাই না? এইটার সূত্র আমাদের ছিল মেইনলি F বাই এর সূত্র থেকে কিন্তু P ইকুয়াল টু এইচ রো জি আসতো। সুতরাং কীভাবে ইউজ করতাম, যে একটি মানে মনে করো সুইমিং পুল বা যে কোনো কিছু যদি এর উচ্চতা 8 মিটার হয়, তাহলে এই সুইমিং পুল বা পুকুরের তলদেশে চাপ কত হবে, পানির চাপ, বা ধরো এটা একটা হতে পারে একটা গ্লাসের মধ্যে পানি, সো গ্লাসের তলায় চাপ কত হবে, পানির চাপ হবে হচ্ছে P ইকুয়ালস টু এইচ ইন্টু পানির ঘনত্ব রো ইন্টু কি জি, মানে যে তরল তার ঘনত্ব হচ্ছে রো। সো ধরো যদি হতো এইচ এর মান, আমি যদি বলি যে এই গ্লাসটার বা এটা ধরো একটা পুকুর সুইমিং পুল, এর উচ্চতা হচ্ছে মানে গভীরতা হচ্ছে 10 মিটার, তাহলে সুইমিং পুলের তলদেশে কতটুকু চাপ পড়বে। সো আমি সবার প্রথমে কি করতাম, P ইকুয়ালস টু এইচ যদি সূত্র বসাতাম, এবং সেখানে এইচ এর মান বসাতাম 10 ইন্টু রো এর মান কত, পানির রো হচ্ছে মুখস্থ আমাদের 1000 ইন্টু 9.8। এইটা করলে যে মানটা আসতো, করেই ফেলি কত আসে দেখি, 10 ইন্টু 9.8 ইন্টু 1000, সেটা হচ্ছে 98000 প্যাসকেল। আমরা বলতাম যে পুকুরের তলা চাপ পড়বে হচ্ছে এতটুকু, বাট এখানে একটা রং
জিনিস ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে এই যে পানির তলায় যে আমি চাপ বের করলাম, এটা শুধু পানির চাপ বের করলাম, বাট এই পানির তলদেশের চাপটা কি শুধু এতটুকুই হবে? খেয়াল কর, যখন আমাদের নর্মাল সারফেস, ধর এটা আমাদের নর্মাল রাস্তাঘাট, এটা আমাদের নর্মাল সারফেস, এখানেও কিন্তু আমাদের চাপ পড়ে। কিসের চাপ পড়ে? কোনো কিছু না থাকলে কিন্তু আমাদের বায়ুর চাপটা পড়ে, যেটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে আমাদের 1 atm, বা দেখা যায় 10⁵ প্যাসকেল এমন, বা 101,325, এক্স্যাক্টলি হচ্ছে এমন হবে 101,325, বা এমনও দেখা যায় যে এক এটম একটু কমও হয়, সেটা হচ্ছে 10⁵ প্যাসকেল, এটাও হয়। So, আমাদের যে বায়ুর চাপ সেটা কিন্তু আমাদের 1 atm অলরেডি থাকে, রাইট? সো খেয়াল করো, এই এই পানির উপরিতলে কিন্তু চাপ পড়তেছে কত? 1 atm, তাই না? মানে 10⁵ নিউটন চাপ পড়তেছে পানির উপরে। সো পানির নিচে কতটুকু চাপ পড়ে? পানির নিচে কিন্তু এই বায়ুর চাপ প্লাস কিসের চাপ পড়বে? পানির চাপ পড়বে। কারণ কি, আমি যদি এই বোর্ডের উপর, ধরো এই বোর্ডটা সারফেস, এখানে একটা হাত রাখলাম, যে চাপ পড়লো, যদি আরেকটা হাত রাখে চাপ কিন্তু এক্সট্রা পড়বে। সো ধরো এইটা হচ্ছে আমার পানির চাপ এবং এটা হচ্ছে আমার বায়ুর চাপ। সো এই বোর্ডে, ধরো এটা পুকুরের তলা, এখানে কিন্তু আমার পানির চাপটা পড়তেছে প্লাস বায়ুর চাপটা পড়তেছে। সো আমার কারেক্ট অ্যান্সারটা কি হবে? আমার কারেক্ট অ্যান্সারটা হবে যে এই পানির তলায় চাপ পড়বে এই পানির চাপ প্লাস বায়ুর চাপ, মানে হচ্ছে কত? 101,325। কিছু না দেওয়া থাকলে এটা বলবো, এত প্যাসকেল। এটা হচ্ছে বায়ুর চাপ প্লাস পানির চাপ। সো এই পানির তলায়, এই পুকুরের তলায় কিন্তু পানির চাপ প্লাস বায়ুর চাপ এই দুটো মিলে যা হবে সেইটা হবে, মানে এইটার সাথে, এই অ্যান্সারের সাথে যোগ হবে কিন্তু এই জিনিসটা, মানে কত? প্লাস হবে হচ্ছে 101,325 প্যাসকেল। এইটা হবে হচ্ছে আমার টোটাল চাপ। এখন অনেক সময় বলা থাকে যে এইটা না চাপ, বায়ুর চাপ হচ্ছে 10⁵, যেমন এখানে বলা আছে বায়ুর চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। সো এখানে এই পানির চাপের সাথে হচ্ছে তোমার 10⁵ নিউটনটা কিন্তু অ্যাড হবে। ওকে, আমরা এবার আমাকে ফিরে আসি। আমি ওগুলো মুছে দিব, আমার দরকার নেই এসবের। ওকে, সো দেখো, আমরা এই অঙ্কটা করার ফার্স্টে একটা জিনিস বুঝি যে এইখানে বয়েলের সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। ধরো এই আমাদের পুকুরটা, সুন্দর করে আঁকাই, এই হচ্ছে আমাদের পুকুর। সো এটা হচ্ছে হ্রদের উপরিতল, এবং এটা হচ্ছে হ্রদের নিচের তল। ওকে, এইটা হচ্ছে আমাদের হ্রদের নিচের তল, মানে এটা হচ্ছে হ্রদের তলদেশ, সেটা হচ্ছে উপরিতল। এখন এইখানে যে চাপটা আছে, যদি সেটাকে আমি P1 ধরি, সো P1 এর মান কিন্তু আমার দেওয়া আছে, কারণ হ্রদের উপরে কোনো চাপ না পড়লে কিন্তু বায়ুমণ্ডলের চাপ পড়বে, সেটা হচ্ছে P1 ইকুয়ালস টু কত? এটা P2 ধরি, P2 ইকুয়ালস হচ্ছে 10⁵ নিউটন, রাইট? সরি, প্যাসকেল। নিউটন পার মিটার স্কয়ার মানে হচ্ছে প্যাসকেল। এবং হ্রদের তলদেশের চাপটা কি? যদি নদীর গভীরতা বা হ্রদের গভীরতা যদি H হয়, তাহলে এর তলদেশের চাপ P1 ইকুয়ালস টু কত হবে? এই P2 প্লাস H রো জি, মানে কি বায়ুর চাপ প্লাস হচ্ছে H রো জি। যদি কেউ এটাকে P1 P2 ধরো, তাহলে এখানে P1 প্লাস H রো জি হবে, মানে এটাকে P2 ধরলে এটা হবে P1। যেভাবে করে কোনো সমস্যা নেই। মোট কথা, পানির তলদেশের চাপ P1 ইকুয়ালস টু হচ্ছে বায়ুর চাপ P2 প্লাস কিন্তু H রো জি, রাইট? সো দুই সিচুয়েশনে আমি কিন্তু চাপ লিখে ফেলছি। এবার আয়তনটা কি দেওয়া ছিল? ধরলাম, আমাকে বলা আছে যে এখানে কোশ্চেন কি বলা আছে, যে নিচের আয়তনটা উপরে কত হয়? 5 গুণ হয়। সো নিচের আয়তন ধরলাম হচ্ছে আমি, এইখানের আয়তন ধরলাম হচ্ছে আমার V1 ইকুয়ালস টু শুধু V, মানে নিচের আয়তনটা হচ্ছে শুধু V ধরলাম, এবং উপরে গিয়ে আয়তন কত হয়? V2 ইকুয়াল টু কত? আগের V এর 5 গুণ, মানে কি 5V। এতটুকু বোঝা শেষ। এখন কিন্তু আমি চাইলে এখানে বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি। বয়েলের সূত্রটা আমাদের কি ছিল? P1 V1 ইকুয়ালস টু P2 V2। এইটা অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে H বের করতে পারবো, কারণ দেখো এখানে জাস্ট সবই জানা H বাদে, রাইট? খেয়াল করো, আমরা কি লিখবো? P1 V1 ইকুয়ালস টু P1 V1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের P2 V2। এবারে মানটা বসাবো P1 এর মানটা কি ছিল? P2 প্লাস H রো জি ইন্টু V1। V1 এর মান ছিল শুধু V, ইকুয়ালস টু P2 এর মান কত? শুধু P2 রাখলাম, এবং V2 এর মান কত? 5V। খেয়াল করো, এখন কিন্তু আমার ইকুয়েশন থেকে আমি ইজিলি H বের করতে পারবো। কি হবে? দেখো, আমি V না জানলেও V কিন্তু দুই পাশ থেকে কাটা যাবে,
এটা একটা ফেমাস অঙ্ক, আসে অনেক, আসে প্রচুর আসে। সেখানে আমার ইকুয়েশনে কি থাকলো হচ্ছে এই পাশে থাকলো হচ্ছে P2 প্লাস এইচ রো জি ইকুয়ালস টু 5P2। এবার আমি মান বসাই দিলে কিন্তু এইচ পেয়ে যাব, এখানে মান বসে দিলেও হবে, বাট আমি আগে এইচ এর ইকুয়েশনটা বের করবো তারপরে মান বসাবো। তো এখান থেকে এইচ এর ইকুয়েশনটা কি হবে, এখান থেকে এইচ এর ইকুয়েশন হবে হচ্ছে, ফার্স্ট আমি লিখবো এইচ রো জি সমান কি হবে, এইচ রো জি ইকুয়ালস টু হচ্ছে 5P2, আর এই P2 এর পাশে গেলে কত, -P2, মানে কত হবে 4P2, রাইট, 4P2। সো এখন আমি কিন্তু এইচ বের করতে পারি চাইলে, এইচ ইকুয়ালস টু হচ্ছে 4P2 ডিভাইড বাই হচ্ছে আমার রো জি। এটা করলেই আমার কিন্তু চলে আসবে এইচ এর মানটা। জাস্ট আমি সিম্পলি মান বসাবো এখানে, মান কত হবে 4 ইন্টু P2 এর মান কত 10⁵ ডিভাইডেড বাই কত হবে আমার, সুন্দর করে লিখি এই পাশে, কি আসলো আমার এইচ এর মান 4P2 ডিভাইড বাই রো জি। সো আমার এইচ ইকুয়ালস হচ্ছে 4P2 এর মান হচ্ছে 10⁵ ডিভাইড বাই রো জি, পানির রো হচ্ছে 1000 ইন্টু 9.8। এটা করলে হচ্ছে আমার পানির এইচটা, সরি হ্রদের এইচটা চলে আসবে 4 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8। সো হ্রদের গভীরতা হচ্ছে আমার 40.816 মিটার। এইটাই হচ্ছে আমার হ্রদের গভীরতা, খুবই ইজি। আমি জাস্ট কী করলাম, দুইটা সিচুয়েশন লিখলাম, যেখানে পানির নিচে চাপ আয়তন এবং পানির উপরে হচ্ছে চাপ আয়তন। কার চাপ আয়তন, এই বুদবুদের চাপ আয়তন, এই কোশ্চেন আমি লিখলাম। কারণ খেয়াল করো, বুদবুদটা যখন এখানে থাকবে তখন এই চাপ ফিল করবে, আর যখন এখানে যাবে তখন হচ্ছে এই চাপটা ফিল করবে, রাইট। ওকে, ডান। এবার আমরা আরেকটা কোশ্চেনে যাব। কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। দেখো আগের কোশ্চেনটা সেম ছিল, সেখানে লেখা ছিল আয়তন 5 গুণ হবে, এখানে হচ্ছে আমার ব্যাস দ্বিগুণ হয়। বায়ুমণ্ডলের চাপ 1 atm হলে হ্রদের গভীরতা নির্ণয় করো। আগের মতো সেম কোশ্চেন। সো আমি এখানে হ্রদ আঁকাবো, এই হ্রদের উপরিতল এটা নিম্নতল। সো এখানে আমার চাপ ধরলাম P1 ইকুয়ালস টু কত হবে আমার, এখানে চাপ যদি হয় P2 এবং P2 এর মান কত 1 atm, 1 atm মানে কত 101,325 প্যাসকেল, এবং এখানে P1 কত হবে P2 প্লাস এইচ রো জি। এই যে পানির নিচের চাপ হচ্ছে পানির চাপ প্লাস বায়ুর চাপ। ওকে, আমি লিখে ফেললাম চাপের ইকুয়েশনটা। এবার ভি কত হবে, ধরি এইখানে ভি হবে হচ্ছে V1, যেহেতু এটা 1 ধরছে এটা 1 ধরবো। সো যদি কোনো একটা বায়ু বুদবুদ যেটা আমাদের গোলকাকৃতির হবে, এর ব্যাসার্ধ যদি হয় কত আর, এর আয়তন কত হবে 4/3πr3, রাইট। সো ব্যাসার্ধ আর ধরলে আয়তন হবে 4/3πr3। সো আমি বলতে পারি V1 এর মান হচ্ছে কত 4/3πr3। এখন আর কি আমি জানি না, আমার জানতেও হবে না, জাস্ট দেখো বলা আছে ব্যাস কি হয় দ্বিগুণ হয়। মানে এই নিচের ব্যাস যদি ডি হয়, উপরের ব্যাসটা কত হবে 2d, রাইট। সো আমি এটা বলতে পারি নিচের ব্যাসার্ধ যদি আর হয়, উপরের ব্যাসার্ধ কিন্তু হবে কত 2r, কারণ ব্যাস যতগুণ বৃদ্ধি পায় ব্যাসার্ধ ঠিক ততগুণই বৃদ্ধি পায়। কোন একটা বস্তুর ব্যাস যদি ডাবল হয় তার ব্যাসার্ধও কিন্তু এক্স্যাক্টলি ডাবলই হবে। এটা যদি 3 গুণ হয় ব্যাসার্ধও 3 গুণই হবে। ওকে, আমি পেয়ে গেলাম যে এখানে নিচের আরটা যদি শুধু আর হয়, উপর আরটা হবে কত 2r। সো এখানে শুধু আর দিয়ে বের করলাম V1 এর মান 4/3πr3। এখানে V2 এর মান কত হবে 4/3π, আর এর জায়গায় কত হবে 2r হবে, 2r এর হোল কিউব, নট 2 ইন্টু আর কিউব, এটা 2r এর হোল কিউব। এটা লিখলে কিন্তু হবে না, 2r এর কিউব এটা লিখলে কিন্তু হবে না, এটা ব্যাসার্ধটাকেই কিউব করতে হবে সূত্র অনুযায়ী। সো কি আসে দেখো তো, আমি যদি করি এটা জাস্ট ইকুয়েশনে বসাবো, আমি V1 আর P2 V2 ইকুয়েশন পেয়ে গেলাম। আমরা লিখতে পারবো এখন আগের মতো যে P1 V1 ইকুয়ালস হচ্ছে আমাদের P2 V2, রাইট। এখানে মানগুলো বসাবো। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে আমার P2 প্লাস এইচ রো জি ইন্টু V1 এর মান কত 4/3πr3 ইকুয়ালস টু P2 এর মান P2ই থাকলো, কারণ P2 আমাদের মান আমরা জানি, ইন্টু V2 এর মান কত, এটা হচ্ছে 4/3π2r এর হোল কিউব, রাইট। এখন দেখো 4/3π কাটা যায় এবং আর কিউবও কাটা যাবে, জাস্ট একটু আমাকে এক্সট্রা করতে হবে। সেটা হচ্ছে এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে P2 প্লাস এইচ রো জি ইন্টু আর কিউব, রাইট। এখানে আর থাকলো আর কিউব এবং এখানে থাকলো কি P2 ইন্টু 2r এর হোল কিউব, মানে কি
2 কে কিউব করলে হয় 8 ইন্টু আর কে কিউব করলে হয় কত আর কিউব, রাইট? এই যে আমরা জানি এ বি এর হোল স্কোয়ার মানে কি এর স্কোয়ার বি এর স্কোয়ার, ঠিক এই সিস্টেমে আসলো আমার। এইটাকে কিউব করলে দুইটাকে কিউব করতে হবে, মানে 2 আর কে কিউব করলে কিন্তু 2 কে কিউব করতে হবে আর কেও কিউব করতে হবে। সো আর কিউব আর আর কিউব আমার কি হয় কাটা যায়। সো আমার বেসিক্যালি কি থাকলো এখানে, এখানে থাকলো p2 প্লাস এইচ রো জি ইকুয়ালস টু কি 8p2। সো আমার থাকলো হচ্ছে p2 প্লাস এইচ রো জি ইকুয়ালস টু কি 8p2। এখন কিন্তু আমি এইচটা বের করতে পারবো। এইচ রো জি ইকুয়ালস হবে কত আমার 7p2, একটা p2 পাশে গেলে কাট মাইনাস হয়ে যাবে 8p2 থেকে। আমি এখানে অ্যারো চিহ্নগুলো দিতে ভুলে গেছি। ওকে, সো এইচ এর মান কত হবে আমার? এইচ এর মান দাঁড়ালো হচ্ছে আমার 7p2 ডিভাইড বাই হচ্ছে আমার কত রো জি। সো এখানে আমার আসলো 7 ইন্টু p2 এর মান কত 180 মানে 101,325 ডিভাইড বাই হচ্ছে আমার রো 1000 ইন্টু 9.8। একটু খেয়াল রাখবা যদি পানির ঘনত্ব যদি দেওয়া থাকে তাহলে ওইটাই ইউজ করবা, দেওয়া না থাকলে আমরা বাই ডিফল্ট 1000 ইউজ করবো। পানির ঘনত্ব হচ্ছে 1000 বাই ডিফল্ট। এটা ক্যালকুলেশন করলে আমাদের চলে হচ্ছে হ্রদের গভীরতা কত আসে দেখি 7 ইন্টু 101,325 ডিভাইড বাই 1000 ইন্টু 9.8। ওকে, সো আমার মান আসতেছে হচ্ছে 72.375 মিটার। এইটাই হচ্ছে আমার কিসের মান? হ্রদের গভীরতা। খেয়াল করো আগের কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে পার্থক্যটা যে আগে ছিল আমার কি আয়তনের সম্পর্ক দেওয়া ছিল, এবার আমার ব্যাসের সম্পর্ক দেওয়া ছিল। ব্যাসের সম্পর্ক দেওয়া থাকলে বা ব্যাসার্ধের সম্পর্ক দেওয়া থাকলে আমাকে এক্সট্রা একটু আয়তন সূত্রটা লিখে মানটা বসাতে হবে। ওকে, এতটুকুই ডিফারেন্স। এখানে দুইটা পাই দেখাচ্ছে কেন? ওকে, ডান। সো আমাদের অঙ্কটা হচ্ছে এইভাবে সলভ করতে হবে যে এখানে ব্যাস এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।